ইলেকশনের সময় আমি খুব ইন্সপায়ার ছিলাম আব্বাস সিদ্দিকী ভাইজানের কথাবার্তায়। আরে আইএসএফ দল যদি মুসলিম কট্টরপন্থী হতো, আমি কি ওই জায়গায় থাকতাম? সেটা বহু মানুষ নিজেরা ফোন করে আইএসএফ জয়েন করতে চাইছে। আমাকে ফেসবুকে অনেকে লিখেছে, আপনি তো হিন্দু জাতির কলঙ্ক, ব্রাহ্মণ বাড়ির মহিলা হয়ে মোল্লাদের দলে যোগ দিয়েছেন, আপনার যখন গলাটা কাটবে তখন আপনি বুঝতে পারবেন। নওশাদ স্যারকে দেখার পর আমি খুব প্লিজ ছিলাম যে এখানে হয়তো এখানে আর কিছু হোক না হোক মানুষের জন্য কাজ করতে পারে। এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি শাকিরুল রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো প্লেব্যাক সিঙ্গার সীমা ভট্টাচার্যের সঙ্গে, যিনি একসময় গান করেছেন, অভিনয়ও করেছেন অনেক সময়, এবং এখন তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। তিনি এমন একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছেন যে দল নাকি শুধুমাত্র মুসলিমপন্থী, যে দল নাকি মোল্লাদের দল, কিন্তু না, সেই দলেই জায়গা পাচ্ছেন একজন ব্রাহ্মণ ঘরের কন্যা। তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আব্বাস সিদ্দিকীর প্রতিষ্ঠিত সেই দল আইএসএফেই জয়েন করেছেন এবং সেই আইএসএফের কলকাতা জেলা কমিটির তিনি সহসভাপতি। আমরা কথা বলবো আজ তার সঙ্গে। প্রথমে আপনাকে এনবিটিভিতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের। গানের জগৎ থেকে রাজনীতিতে আসা অনেকটা বড় রাস্তা, যেটা স্বাভাবিকভাবে আমার জন্য বা আমার মতো মধ্যবিত্ত বাড়ির মেয়ের জন্য যে খুব একটা সহজ ব্যাপার ছিল সেরকম নয়। তার উপর সেকুলার কোনো দলের সাথে কাজ করা, এটাও একটা বড় পার্ট, এতটা সহজ ব্যাপার নয়। তো আমি অবশ্যই চাইবো একটুখানি শেয়ার করতে, তার কারণ যদি এটা আমরা শেয়ার করি তো আমার মনে হয় আর অন্য যে সমস্ত মেয়েরা আছে কিছুটা হলেও তাদের ইন্সপিরেশন না পাক, তারা ইন্সপিরেশন পাবে কিনা জানি না, কিন্তু কিছুটা হলেও আমার কথা যদি তারা বুঝতে পারে, একটু নতুন কোনো আলোর আশা তাদের চোখে আসবে, এটা আমি গ্যারান্টেড এই ব্যাপারে। তো আপনি কেন গানের জগৎ থেকে ছেড়ে, সেই গানের জগতে যেখানে একটা অন্য জগৎ ছিল সেই জগৎটাকে ছেড়ে আপনি এই রাজনীতির জগতে কেন এলেন? দেখুন, গানের জগৎ ছেড়ে কিছুতে আসেনি, কারণ গানটা আমার কাছে ভালোবাসা, ওটা আমার রোজগারের জায়গা নয়, তো সেটা তো কন্টিনিউ আছে। আর ব্যক্তিগতভাবে আমি একটা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, সেটাই আমার প্রফেশন, সেটা আমি কন্টিনিউ করছি। কিন্তু রাজনীতির ব্যাপার যেটা হচ্ছে, এর আগে আমি একটা অন্য এক পার্টিতে ছিলাম যেখানে আমি মহিলা স্টেট প্রেসিডেন্ট ছিলাম। তো সেখানে আমি কাজ করেছি, সেখানে কাজ করার স্পেসটা সেই মতো পাইনি, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা একজন মহিলা হিসেবে যেটুকু কাজ করার, যতটা আমি সুযোগ পেয়েছি খুব ভালোভাবে ইউটিলাইজ করেছি এবং আমার কাজে আমি ব্যক্তিগতভাবে খুশি। এখন আপনি আইএসএফ করছেন, আইএসএফ কেন এলেন? অ্যাকচুয়ালি রাজনীতি করব এরকম কোনো বিশেষ ধারণা আমার মধ্যে ছিল না, যদিও আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু সবাই অন্য একটা রাজনীতি দলের সাথে যুক্ত বা তারা খুব ভালোভাবে সাপোর্ট করে সেই দলকে। তো সেখানে আমার একটা ছোট থেকেই আগে থেকেই একটা মতানৈক্য ছিল তাদের সাথে। তো তারপরে একটা সময় যখন আমি স্টেট প্রেসিডেন্ট ছিলাম অন্য দলে, তখন কাজ করেছি, কিন্তু কাজ করার পর স্যাটিসফ্যাকশনটা আসছিল না, যেটা করতে পারতাম সেরকম কিছু পাচ্ছিলাম না, ভালো লাগছিল না, খুশি ছিলাম না। তো তারপরে এটা কাজ করতে করতে একটা সময় যখন ইলেকশনের সময় হলো, বছরে ইলেকশনের সময় আমি খুব ইন্সপায়ার ছিলাম আব্বাস সিদ্দিকী ভাইজানের কথাবার্তায়। তো জানি না কেন একটা সময় আমার মনে হয়েছিল আমি একবার হলেও ওনার সাথে দেখা করব। তো সেই দেখা করাটা খুব একটা ছিল না আমার বাড়ি থেকে। তো যাই হোক, সেখান থেকেও বাদ দিয়ে আমি কিন্তু নিজে একা গিয়ে ফুরফুরা শরীফে একা একটা মেয়ে গিয়ে ভাইজানের সাথে দেখা করেছি, কথা বলেছিলাম। আর ইন্সপিরেশন যদি বলেন, ওখান থেকেই শুরু। তারপরে ভাইজান আমাকে বলেছিলেন আইএসএফ জয়েন করতে, তারপর কলকাতা কর্তৃপক্ষের সাথে কথা বলা, তারপর আইএসএফে জয়েন করা। তো এখানে এসে তারপরে ছোটো ভাইজানের সাথে পরিচিত হওয়া, নওশাদ স্যারের সাথে। তো নওশাদ স্যারকে দেখার পর আমি খুব প্লিজ ছিলাম যে এখানে হয়তো এখানে আর কিছু হোক না হোক মানুষের জন্য কাজ করতে পারে। কারণ বেস ছিল এটাই, আমি এটা ভেবে তো রাজনীতিতে আসছি না যে আমার এখান থেকে রোজগার হবে, এরম ব্যাপার নয় যে নো পলিটিক্স নো রাইস, এরম কোনো ব্যাপার নয়। কিন্তু তো সেইখান থেকে এখানে আসার পর একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, যে একটা মুসলিম পার্টি, যেটা বলেন লোকে, সাধারণের কথা বলছি, আমি বিশ্বাস করি না, কিন্তু সাধারণের কথা, যে একটা মুসলিম পার্টি, সেখানে একটা হিন্দু মেয়ে কী কাজ করবে, একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে কী কাজ করবে। তো এটা একটা ব্যাপার ছিল, অনেকে আমাকে বহুভাবে বলেছে,
কেন হিন্দু দল তো ছিল, হিন্দু এত বড় একটা দল আছে, সেটাকে ছেড়ে অন্য কিছু কেন, এরম ব্যাপার অনেক ছিল। তো যেহেতু আমরা গানের সাথে যুক্ত, আমি প্লেব্যাক করছি, বিভিন্ন লোকজনের সাথে যুক্ত ছিলাম, অন্যান্য দল থেকেও আমার কাছে অফার ছিল, আমি মিথ্যে কথা বলবো না, প্রত্যেকেই বলেছিলেন। ইভেন ব্যক্তিগতভাবেও অনেকের সাথে আমরা পরিচিত, ফ্যামিলিগতভাবে, তো সেখান থেকে অফার ছিল। কিন্তু একটা জিনিস আমাকে খুব ক্লিক করেছিল, যে রাজনীতিটা তো আমি মানে রোজগারের জন্য করছি না, তো এখান থেকে আমাকে স্যাটিসফাইড হতে হবে এই কাজটা থেকে, তাহলে আমি কাজটা করতে পারবো। এবং ভাইজানের সাথে কথা বলার পর, আব্বাস ভাইজানের সাথে কথা বলার পর আমি পুরো শিওর হয়ে গেছিলাম যে এতদিন যে ফিল্ডটা আমি চাইছিলাম ঠিক সেই জায়গাটাতে এসে আমি পড়েছি। তো সেই জায়গা থেকে আমি খুব হ্যাপি এখানে জয়েন করার পর। তারপরে তো এবারে প্রেস কনফারেন্সে আপনারা শুনলেন, আপনি কলকাতার জেলা কমিটির যে সহসভাপতির দায়িত্ব পেলেন, তো কিভাবে কাজ করবেন, এটা কতটা ভালো লেগেছে আগে বলুন। সত্যি কথা বলতে কি, ভালো তো খুবই লেগেছে। আমাকে বলা হয়েছিল আগে থেকেই, স্যার বলেছিলেন যে এখানে এসে ফয়সাল স্যারের সাথে পরিচয় হওয়ার পর স্যারের আন্ডারে আমি কাজ করছি। উনি প্রচণ্ড পরিমাণে মানে সাপোর্টেড একজন মানুষ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে আমি হিন্দু বলে আমি একটা সাইডে বেঞ্চে বসি বা কিছু, এরকম তো ব্যাপার নয়। আমরা কিছু বুঝতেই পারি না, মানে কোনো রকম ধর্মীয় পার্থক্য বলে কিছু নেই আমাদের মধ্যে। একসঙ্গে খাওয়া দাওয়া হয়, কথা হয়, এবং সবথেকে বড় কথা, আমরা একটা ফ্যামিলির মতো কাজ করি। অন্যান্য পার্টিতে কিন্তু আপনি এই এতটা ফ্যামিলিয়ার পরিবেশ পাওয়া পসিবল বলে আমার মনে হয় না। বিভিন্ন লোকের সাথে তো আমরা কথা বলি, এই ফ্যামিলিয়ার পরিবেশটা মনে হয় আমরাই একমাত্র মানে এনজয় করি। কাজ তো করতে খুব ভালো লাগছে এখনো অবধি। নতুন দায়িত্ব পেলেন, কিভাবে কাজ করবেন? কলকাতার মতো একটা বড় শহর, যেটা পশ্চিমবঙ্গের রাজধানী, সেই শহরে কাজ করা কঠিন মনে হচ্ছে না? দেখুন, কলকাতা আজকে যেটা ভাবে কাল কিন্তু সেটা ভারতবর্ষ ভাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আর সেখান থেকে নতুন দায়িত্ব পেয়েছি, আমাদের যা রুলস অ্যান্ড রেগুলেশন যা ভাবে আমরা প্ল্যান করছি, তবে আমরা একটা কথা, আমরা কিন্তু খুব প্ল্যান মাফিক কাজ করছি। কারণ হচ্ছে, দেখুন, আমরা প্রথম কথা হচ্ছে খুব অল্প সময়ে তৈরি দল, তাতেও আমাদের একজন বিধায়ক আছেন। তো খুব অল্প সময়ে তৈরি একটা 3 মাসের দল, একজন বিধায়ক, সেই জায়গাটাকে তো আমাদের কন্টিনিউ রাখতে হবে। তো আপাতত ইলেকশন ডিক্লেয়ার হয়ে যখন ইলেকশনের কথা উঠছে, ডেট ডিক্লেয়ার না হলেও, তো সেই জায়গা থেকে আমরা প্রিপারেশনটা অনেক আগে থেকে শুরু করেছি। আর সবথেকে বড় কথা, আমি জয়েন করার অনেক আগে থেকেই অনেক মানুষ আমার সাথে নিজে থেকে এসে কন্ট্যাক্ট করেছেন আইএসএফ জয়েন করবে। সেখান থেকে টিম বেশ ভালোভাবেই কলকাতা টিম খুব মজবুতভাবে তৈরি হয়েছে, যেটা মানে আমরা আশা করিনি কিন্তু এত সহজে এত কম সময়ে এভাবে তৈরি হবে। ফয়সাল খান প্রচণ্ড মানে খুব ভালোভাবে ব্যাপারটা তৈরি করছেন, নিরলস প্রচেষ্টা করে চলেছেন, সাথে আমরাও কন্টিনিউ কাজ করছি। এরপর ইলেকশনের জন্য আমরা বলেইছিলাম ক্যান্ডিডেট আমরা 20-25 জন ক্যান্ডিডেট দেবো পৌরসভা ইলেকশনে কলকাতা। হ্যাঁ, 20-25 জন ক্যান্ডিডেট দেবো, কিন্তু এখন মনে হচ্ছে তার থেকে অনেক বেশি ক্যান্ডিডেট আমরা দেবো হয়তো, মানে সেইভাবেই আমাদের সাথে কথা হচ্ছে। আর ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে আমরা আপাতত যা সিদ্ধান্ত নেবেন সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নেবেন, তবে আমরা কথাবার্তা চলছে সবার সাথেই। আমার ব্যক্তিগত জায়গা থেকেও বহু মানুষ আমাকে ফোন করছে। আমার পদ পাওয়ার পর সবথেকে ভালো কথা, এটা আমাকে আপনারা যেহেতু আছেন একটা কথা বলে দিই, আমি এত বেশি ভালোবাসা পেয়েছি, মানে সে ফেসবুক হোয়াটসঅ্যাপে হোক, পার্সোনাল কল করে হোক, এত বেশি ভালোবাসা পেয়েছি, এত ভাইদের ভালোবাসা পেয়েছি, এটা আমার কাছে, আমি আর কিছু পাই না পাই, এটা আমার কাছে একটা অনেক বড় সম্পদ সারা জীবনের জন্য। এটার জন্য আমি আইএসএফ ফ্যামিলির কাছে খুব কৃতজ্ঞ। এই যে সামনে পৌরসভা নির্বাচন আসছে, আপনারা বললেন যে হয়তো আমরা 25টা ডিক্লেয়ার করেছিলাম, আরও বেশি ক্যান্ডিডেট দিতে পারেন। তো এই যে কলকাতায় তো অনেকগুলো পৌরসভার সিট রয়েছে, 100-এর অধিক, তো সেখানে এই লড়াইটা দেওয়া কঠিন মনে হবে না? যেখানে বিজেপির মতো দল, সেখানে তারা তাদের লড়াইকে কঠিন মনে করছেন, আপনারা কি কঠিন মনে করছেন না? দেখুন, কঠিন মনে করে তো ঘরে বসে থাকতে পারবো না, প্রথম কথা এটা। আর আমরা যদিও বা, আমি প্রথমেই বলছি, যদিও বা আমরা কোনো কারণে ধরুন আমরা হয়তো খুব একটা বড় সাফল্য পেলাম না, পরিষ্কার কথা বলছি, তাতেও আমাদের দুঃখ পাওয়ার জায়গাও আমার মনে হয় না থাকবে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি আমার থেকে বলছি, যে দুঃখ পাওয়ার কোনো জায়গা থাকবে বলে কিন্তু মনে হয় না। কারণ আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে আছি, আমাদের কাছে বিশাল ফান্ডিং নেই, আমাদের কাছে বিশাল ছড়ানোর মতো টাকা নেই, বিশালভাবে আমরা ইলেকশন করব সেরকম বিশাল কিছু ব্যাপার নেই। কারণ আমাদের দলে
এমন কোনো বিধায়ক নেই বা এমন কোনো মানুষ নেই, প্রত্যেকেই কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট। কারোর কেউ মানে চোর দুর্নীতি কোনো কিছুর সাথে যুক্ত এরকম একটা মানুষ আমাদের দলে নেই। তো সুতরাংভাবে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করব, কাজ আমরা কন্টিনিউ করব। আমরা হারি জিতি আমি এটা পার্সোনালি বলছি, আমাদের কোনো কিছু এফেক্ট হবে না। কারণ মানুষের ভালোবাসা কেমন পাচ্ছেন, কলকাতা মানুষের কেমন সাড়া পাচ্ছেন আইএসএফের জন্য? এই মুহূর্তে তো কলকাতা যদি আপনি বলেন, আমি তো কলকাতাটাই আছি, তো সেখান থেকে বলছি যা ছিল জায়গা আমাদের অনেক অনেক ডেভেলপ হয়েছে। সেটা বহু মানুষ নিজেরা ফোন করে আইএসএফ জয়েন করতে চাইছে, কারণ মানুষও বুঝতে পারছে আস্তে আস্তে যে বিরোধী দল বলে যদি কিছু থাকে একটা সময় সেটা আইএসএফই থাকবে। তো সেটা মানুষের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। কি কি কাজ করবেন পৌরসভা ইলেকশনে যদি আপনারা লড়াই করে জিততে পারেন, তো কলকাতার মানুষের জন্য কি কাজ করবেন? দেখুন, সেদিনকে প্রেস কনফারেন্সে তো আমাদের কর্তৃপক্ষ বলেইছেন যে কি কি করা হবে। সে রাস্তা মেরামত থেকে শুরু করে রাস্তাঘাটের তো যা অবস্থা সেটা আর বলার কিছু নেই। রাস্তাঘাটে মোটামুটি কিছু কিছু রাস্তা এরকমও আছে যে মানে আমি এটা সবসময় বলি, অফিসিয়ালিও বলি, যে রাস্তায় যদি কোনো প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যাওয়া হয়, হয়তো তার ডেলিভারি অনেক আগেই হয়ে যাবে রাস্তার মধ্যে, এরকম রাস্তার অবস্থা। মানে এটা বলতে খারাপ লাগছে যে এরকমই অবস্থা। রাস্তায় জল জমা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এগুলো তো আলাদা করে কিছু বলার নেই, সব কিছুই হবে। সাথে আমি যেহেতু স্পেশাল বাচ্চাদের নিয়ে কাজ করি এবং আমার সারাদিন 24 ঘন্টার মধ্যে অনেকটা সময় স্পেশাল বাচ্চাদের জন্যই কাটে, আমি পার্সোনালি চেষ্টা করব স্পেশাল বাচ্চাদের জন্য কিছু করার, যেটা একেবারেই নেগলেক্টেড, যেটা নিয়ে কোনো কাজই হয় না। কেউ ভাবেই না যে ওদেরও একটা জীবন আছে, ওদের জন্য আলাদা পার্ক, আলাদা সব কিছু করার দরকার আছে, সেগুলো কেউ ভাবে না। তো সেই জায়গাগুলো, তারপরে বস্তি উন্নয়নটা একটা বড় পার্ট, যেহেতু এগুলো নিয়ে আমরা কাজ করি, আমি কাজ করি পার্সোনালি, তো সেগুলো তো অবশ্যই দেখা হবে। এই যে আপনি দায়িত্ব পেয়েছেন, কাজ করছেন, কাজ করবেন, এই যে স্বপ্ন দেখছেন কলকাতার মানুষদের নিয়ে কাজ করবেন, পৌরসভায় লড়াই করবেন, তো এই সব কিছুর বিনিময়ে এই কলকাতাবাসীর কাছে কি চাইবেন আপনারা আইএসএফের জন্য? আমরা আইএসএফের জন্য এটুকুই চাইবো যে আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য, ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্য পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের বিশাল হয়তো কিছু নেই, আমরা বিশাল কিছু বলবো না যে এই করে দেবো, আকাশের চাঁদ এনে দেবো, এরম ভুল গল্প বলবো না। এইটুকুই বলতে পারি, আপনাদের জন্য আমরা সর্বক্ষণ নিরলস প্রচেষ্টা চালাচ্ছি। অনেক কষ্ট করছে আমাদের ছেলেরা, অনেকভাবে অত্যাচারিত হচ্ছে, তবুও বহু ছেলে আমাকে ফেসবুকে লেখে, আমাকে পার্সোনালি লিখছে, দিদি অনেক কষ্ট পেয়েছি, পরিবারে অনেক কষ্ট হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আমাদের আইএসএফ করি বলে আমাদের কার্ড হয়নি, স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, আমার মা লক্ষ্মীর ভাণ্ডারে লাইনে দাঁড়িয়েছিল, তাকে বার করে দেওয়া হয়েছে। এগুলো অনেক ছেলেরাই বলছে, আমাকে লিখে পাঠাচ্ছে, সব কিছু অ্যাড্রেস দিয়ে সব কিছুই করছি। আমাদের কারোর বাড়ি ভাঙচুর হচ্ছে, প্রেগনেন্ট মহিলাকে মারধর করা হচ্ছে, সব কিছুই তো হয়েছে। ভোট পরবর্তী সহিংসা সবাই জানে, এগুলো আলাদা করে তো কিছু বলার নেই। তো আমরা কিন্তু চেষ্টা করছি, তবু কিন্তু আমরা হেরে যাইনি। এবার সাধারণ মানুষকে আমরা এটাই বলবো যে একটু আমরা আপনাদের জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের সেই চেষ্টাটা করার জায়গাটা, সুযোগটা তো দিতে হবে, আপনারাই দিতে পারবেন। একেবারে একদম রাজনীতির বাইরে থেকে একটা প্রশ্ন আপনাকে করি। আপনি একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে, আর অন্যদিকে আপনি যাদের সঙ্গে কাজ করছেন, একেবারে যারা নেতৃত্বে স্থানে রয়েছেন, একেবারে পীর বংশের ছেলে, তারা এক ধর্মের লিডারশিপ করছেন, আপনি ব্রাহ্মণ ঘরের মেয়ে। এই যে পার্থক্য রয়েছে দুই ধর্মের মধ্যে, ধর্মগুরু যেমন ব্রাহ্মণরা ধর্ম পরিচালনা করে বা মসজিদে পুরোহিত করে, তো সেক্ষেত্রে ওনারা ধর্মগুরু, আপনারা ওই ধর্মগুরুর ভূমিকা পালন করেন। এই যে দুজনে একসঙ্গে কাজ করছেন, ওইদিকে পীরজাদা নওশাদ সিদ্দিকী, এখন ব্রাহ্মণ ঘরের মেয়ে সীমা ভট্টাচার্য, এই দুজনে একসঙ্গে কাজ করছেন, কোনো পার্থক্য মনে হচ্ছে যে নিজেদের মধ্যে কোনো বিভেদ বা দূরত্ব মনে হচ্ছে কোথাও? এখন অবধি 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়নি, এখন অবধি মনে হয়নি 1 সেকেন্ডের জন্য। আমিও সত্যি কথা বলতে কি, আমিও ব্রাহ্মণ বাড়ির মেয়ে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি হনুমান চালিসা পড়া আমাদের প্রত্যেক দিনের অভ্যেস। আমার নিজের বাড়িতে মন্দির আছে অনেক বড়, তো সেগুলো করেও তো আমি যাচ্ছি, একসঙ্গে কাজ করছি, আমার কিন্তু খুব ভালোই লাগে। ধর্মীয় কোনো রকম খারাপ কিছু বা মিনিমাম ডিস্টেন্স, আমাকে কেউ একটু ডিস্টেন্সে সরিয়ে বসে, এরকম আজ অবধি আমার মনে হয়নি। বরঞ্চ অনেক যে যা পাওয়ার তার থেকে অনেক বেশি পাই আমি সবার সাথে, আমার এরকম মনে হয়নি। আপনাকে একটা কথা বলি, আমাকে ফেসবুকে অনেকে লিখেছে আপনি তো হিন্দু জাতির কলঙ্ক, পরিষ্কারভাবে অনেকে লিখেছে আপনি তো হিন্দু জাতির কলঙ্ক, ব্রাহ্মণ বাড়ির মহিলা হয়ে মোল্লাদের দলে যোগ দিয়েছেন, আপনার যখন গলাটা কাটবে তখন আপনি বুঝতে পারবেন।
এরকম। তো আমি পোস্টগুলো পড়েছি, কষ্টও লেগেছে যে এতদিন যারা আমার গানের খুব ফ্যান ছিল, যারা সবসময় আমার সাথে কথা বলতো ভালোভাবে, আজকে তারা এইভাবে লিখছে। খারাপ লেগেছে। অ্যান্সারটা আমাকে দিতে হয়নি। আমার কোনো ভাই, যাদের চিনিও না, কোনো দিন দেখিও নি, সেরকম ভাইরাই উত্তর দিয়েছে যে দিদির যখন গলাটা কাটা হবে আমরা পাশে থাকবো, আপনাকে চিন্তা করতে হবে না। এটা অনেক বড় পাওয়া আমার কাছে। মানে কোনো পার্থক্য কোনোদিন দেখেননি? আমার কিচ্ছু কোনোদিন মনে হয়নি। আজকে এই গোটা ভারতবর্ষে একটা সরকার যারা ক্ষমতায় রয়েছে বা বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ আসে যে সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলিমের বিভেদ, সেই জায়গাটার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অবস্থান কি দেখছেন বা আপনারা কিভাবে দেখছেন এই অবস্থানগুলো? প্রথম হচ্ছে সেকুলারিজম ব্যাপারটাকে তো মানুষকে বুঝতে হবে, মানুষ সেটাই বোঝে না। এই জিনিসটা আমার মনে হয়েছে দলের এটা একটা প্রধান কাজ হবে, সেকুলারিজমটা মানুষকে বোঝানো। আমাদের বক্তব্যটা কি? আমরা কোনো মুসলিম দল নই। আর যদি আমরা মুসলিম দল হতাম তাহলে আমাদের, আপনি জানেন আমাদের সেক্রেটারি আছেন বিশ্বজিৎ মাইতি, উনি, তাপস ব্যানার্জি, আমি, গণেশ যাদব, অনেক লোকজন আছেন, সুদীপ গুইন, আমরা সবাই হিন্দু। তো সেইখান থেকে তো একটা যদি শুধুমাত্র মুসলিম দল হতো, আমরা তো নিশ্চয়ই একটা প্রত্যেকে একটা পদ হোল্ড করতাম না। এটা তো সত্যি কথা। আমরা এইভাবেই ভাবি যে যখন আমাদের বলা হবে যে এটা একটা মুসলিম দল, তখন আমরা নিশ্চয়ই সামনে গিয়ে বলবো আমরাও তো আছি। সেই জায়গা থেকেই আমরা দেখছি সাম্প্রদায়িক, দেখুন, ধর্ম নিয়ে রাজনীতি করাটাকে আমরা আমি পার্সোনালি কোনোদিনই ওটাকে রাজনীতি বলে মনে করিনি, আজও করি না, কালকেও হয়তো করব না। ধর্মীয় জায়গা, ধর্ম সবার নিজের একটা বিষয়বস্তু। ধর্ম, আমি যে ধর্মে জন্মেছি আমি সে ধর্ম নিয়ে গর্বিত, আমি সেখানে শেষ। কিন্তু আমি সেদিনই ভালো ব্রাহ্মণ হতে পারবো বা আমি সেদিনই বড় হিন্দু হতে পারবো যেদিন আমি অন্য একটা ধর্মকে রেসপেক্ট দিতে পারবো। আমি বলছি না অন্য ধর্মকে রেসপেক্ট দেওয়া মানে আমি গিয়ে মসজিদে গিয়ে সকালবেলা রোজ দুবেলা গিয়ে মাথা টেকবো, আমি সেটা বলতে চাইছি না। ধর্মকে রেসপেক্ট দেওয়া মানে সেই ধর্মের মানুষকে রেসপেক্ট দেওয়া। আমার কাছে অনেক ছেলে আমাকে লিখেছে, দিদি আপনার কাছে রাখি পড়তে আসবো। তো আমি যখন রাখি পরাবো তখন আমি কোনটা হিন্দু ভাই আর কোনটা মুসলিম ভাই নিশ্চয়ই আমি সেই হাতে বুঝতে পারবো না। আমি দুটো হাতে একইভাবে রাখি পরাবো। আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ যে মুসলিম কট্টরপন্থী আইএসএফ দল, কি বলবেন এটা নিয়ে? আরে আইএসএফ দল যদি মুসলিম কট্টরপন্থী হতো, মহিলাদের সম্মান দেয় না এরা, এসব গল্প তো আছে, আমি শুনেছি। আমি একটা সময়, তো আপনি এটা ভাববেন, একটা সময় আমি কিন্তু সাধারণ মানুষভাবেই তো আইএসএফকে দেখেছি, তো সেখান থেকে সব কিছুই জানি। যদি কট্টর মুসলিমপন্থী এত কিছু পন্থী হতো তাহলে আমি কি ওই জায়গায় থাকতাম? আমি কি এইভাবে এত সহজভাবে কাজ করতে পারছি? এটা আপনারই অ্যান্সার দিন। আমি কি পারতাম এভাবে কাজ করতে? নিশ্চয়ই পারতাম না। এটাই যথেষ্ট। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্লেব্যাক সিঙ্গার সীমা ভট্টাচার্যের সঙ্গে, যিনি এখন আইএসএফের কলকাতা জেলার যিনি সহসভাপতি, তার সঙ্গে কথা বলছিলাম। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।